নানান রাজনৈতিক সমীকরণ, নানান নক্ষত্রের উত্থান পতন সমস্ত কিছু প্রত্যক্ষ করেছি, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম বড় চমকটা যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অপেক্ষা করছিল তার আগাম আন্দাজ খুব একটা পাওয়া যায়নি। এটা শোনা গিয়েছিল যে মিঠুন চক্রবর্তী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7ই মার্চের ব্রিগেডে উপস্থিত থাকবেন, কিন্তু তিনি যে একদম গেরুয়া শিবিরে সেদিন আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন তার কয়েক ঘন্টা আগে অবধি পাওয়া যায়নি। জি 24 ঘন্টায় সেই খবর প্রথম ব্রেক করে এবং তারপর থেকে হাজারো জল্পনা, সেই জল্পনাগুলোর কোনো উত্তর পাওয়া যায় কিনা, কোনো কনক্লুশনে পৌঁছানো যায় কিনা, তার জন্য আমরা এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর সামনে তার মুখোমুখি হয়েছি। মিঠুন দা, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। 7ই মার্চের পর থেকে তো গোটা বাংলার রাজনৈতিক মহল জুড়ে একটাই প্রশ্ন, এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, এরপর কি তার তৃতীয় সিকুয়েলটা চিফ মিনিস্টার ফাটাকেষ্ট? তুমি তো নিজেই বলে দিলে ভাই, এমএলএ ফাটাকেষ্ট হয়ে গেছে, মিনিস্টার ফাটাকেষ্ট হয়ে গেছে, বাট থার্ড যেটা সবাই বলছে, শুনছি, সবাই বলছে আপনি নাকি ফেজ, অনেক কিছু শুনছি। আমরা এটা খুব ক্লিয়ার কথা বলি, আমার মনের কথা। সেটা হলো কি, আমি পার্সোনালি মনে করি এই পার্টিতে অনেকে আছে যারা চিফ মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখেন। সেটা তো মিঠুন চক্রবর্তী সুলভ বিনয় নেই, বিনয় না, আমি ভেরি প্র্যাকটিক্যালি স্পিকিং। ধরুন আমি যদি না আসতাম, যদি হতো, কেউ না কেউ তো হতো, সামবডি উড হ্যাভ বিন দেয়ার, বাট আমি পার্সোনালি ফিল করি তাদের মধ্যে সেই যোগ্যতাটা আছে। সেকেন্ড, এই পার্টিটা কোনো উইশ পার্টি নয়, আমি উইশ করলাম আর হয়ে গেলাম। ইট হ্যাজ টু কাম ফ্রম টপ, বিগ বস, ফির রমেশজি, ফির নাড্ডাজি, তারপরে এখানে দিলীপ দা, কৈলাসজি, হরিপ্রকাশজি, তারপরে শ্রমিক দা, যারা যারা কমিটিতে আছেন, মানে অল সায়ন্তন বাবু টাবু, সেখান থেকে ওটাকে ছানা হয়, সেখান থেকে বেরোয়, অ্যান্ড দেন ইট ইজ বিন গিভেন টু ইউ। ইট ইজ নট দ্যাট আই উইশ করলাম আর আমি বলে দিলাম। আপনি যদি আমায় প্রশ্ন করেন, আমি তুমি বলবো কি আপনি বলে গুলিয়ে প্লিজ ফেলছি? তুমি বলুন। চলো দুটো মিলিয়ে, যদি আমাকে প্রশ্ন করেন আমি কিছু বলতে পারবো না। আই হ্যাভ নো রাইট, বিকজ আমি পার্টির মুখপাত্র নই। আই ক্যানট স্পিক অন বিহাফ অফ পার্টি। আর আমি সব প্রোটোকল একদম স্ট্রিক্টলি মানি, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আপনি প্রস্তুত তো, যদি যদি মনে করে দল যে আপনি যদি সত্যি ক্ষমতায় আসে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি, এবং যদি মনে করে যে আপনি চিফ মিনিস্টারের জন্য যোগ্য, মিঠুন চক্রবর্তী প্রস্তুত? আমার প্রথম কথা, আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। বি ভেরি ভেরি ক্লিয়ার অন দিস। আমার কাছে পলিটিক্সটা অন্য ধরনের। আমি পলিটিক্স বলে কিছু জিনিস বুঝি না। আমি মানুষ নীতি বুঝি, আর মানুষ নীতির জন্যই এত বছরের স্বপ্নকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বিকজ আমি জানি খিদে কী জিনিস, আমি জানি ছাদ কী জিনিস, আমি লাঞ্ছনা কী জানি, অপমান কী তা জানি। আর আমার অপমানে আমি তো যোগ করি কখনো কখনো, এত অপমান আমি একদিন ব্যাংকে গেছিলাম, কে বললাম কে একটু ফিক্সড ডিপোজিট করতে যায় অপমানের, আপনি কি রাখবেন? বলে কত? তো দেখে বললো না, আমাদের ব্যাংকের ক্যাপাসিটি নেই। কে এত অপমান করলো আপনাকে? সবাই, যে পেরেছে সে করেছে। সাম্প্রতিক আই হ্যাভ নো পার্সোনাল গ্রাজেস টু এনি ওয়ান, আই হ্যাভ নাথিং টু পার্সোনালি। হ্যাঁ, অফকোর্স আই হ্যাভ পলিসি ডিফারেন্স, বাট পার্সোনালি আমার কারোর নালিশ নেই, কারোর প্রতি নালিশ নেই, কিন্তু অভিমান তো আছে, এবং অভিমান ছিল বলেই তো একটা সময় আপনি ভেবেছিলেন যে বাংলাকে এত ভালোবেসেও, বাংলা সম্পর্কে আপনি এত এত সবসময় আবেগপ্রবণ, বাংলা থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। আমি গুটিয়ে নিয়ে নিই, এটাই তো আমার কথা। আমি এসছি, আপনারা জানেননি, আমি এসছি, আমি দক্ষিণেশ্বর গেছি, আমি পুজো করেছি, আমি পুরী গেছি, আমার যে ভোলে বাবা আছে আমার, যার আমি এত বছর ধরে সেবা করছি, বুড়ো শিবতলায়, আই বিন কামিং। আপনারা আমাকে নজর দেননি, আই হ্যাভ বিন কামিং কনস্ট্যান্টলি, আই হ্যাভ বিন কামিং। আপনাদের চোখে পড়েনি, বিকজ আই ওয়াজ নট ইম্পর্টেন্ট। নাকি আপনিও চোখে পড়াতে চাননি? আমি এমনিতেই তো শাই। আপনি আমায় কোথায় দেখেছেন বলুন তো ভাই? কোন কোন অ্যাওয়ার্ড ফাংশানে দেখেছেন? কোন পার্টিতে দেখেছেন? আই বিন এ ভেরি ভেরি ম্যান অ্যালোন। আমি ডিস্কো ডান্সার, কিন্তু আপনাকে গুণে দেখিয়ে দেবো কতবার ডিস্কোতে গেছি। ইউ হ্যাভ টু বিলিভ মি। আপনি যদি বিলিভ না করেন, দ্যাটস ওয়াই আপনি কোথাও দেখবেন না আমাকে। আই এম এ ভেরি ম্যান বাই মাইসেলফ। আমি ফ্যামিলির মতো লোক। আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার গাছ, আমার 4 পায়ের বাচ্চা, আমার ওই একটা বোম্বের বাড়িতে 500টা গাছ আছে। তাদের সেবা করা, তাদের কাটিং করা, প্রুনিং করা, পিঞ্চিং করা,
নেই খাত, অর্গানিক খাত করি, এইসবই করে বেড়াই। হোল ডে ইজ গন ইন মি। চার পেয়ে প্রসঙ্গে একটা মিল আছে, কারণ আমার বাড়িতে 14টা চার পেয়ে আছে। এখন তাহলে আমার এখন 16টা, একসময় আমার ছিল 65টা, অ্যাট 65 চার পায়ের বাচ্চা আমার কাছে ছিল, এখনও আছে 16টা। সো দিস ইজ মাই লাইফ। আপনি কোনো দিনই আমাকে দেখবেন না আই হ্যাভ বিন ভেরি এক্সট্রাভ্যাগেন্ট, মতলব কি এই করে বেড়াচ্ছি, এই করে, কোথায় দেখেছেন বলুন তো? আই হ্যাভ বিন যাই আপনারা বলেন লেজেন্ডারি সুপারস্টার, কী দেখেছেন আমার, কখন দেখেন? ওকে, ইফ আই অ্যাম থ্যাঙ্কফুল, বাট আমায় দেখেছেন কি সত্যি করে বলুন তো? না ঠিকই। আর এখানে তো আমার প্রশ্ন, যে কি ঘটলো কৈলাস বিজয়বর্গীর সঙ্গে গভীর রাতের মিটিংয়ে, যে মিঠুন চক্রবর্তী সরাসরি প্রধানমন্ত্রীর মঞ্চে এসে, এবং বিজেপির যে প্রথা, সেই প্রথা মাফিক জেনারেলি প্রধানমন্ত্রীর মঞ্চে যোগদান হয় না। কি ঘটলো এই গভীর রাতের মিটিংয়ে? গভীর রাতের মিটিংয়ে না, এটা অনেকদিন মানে আই ক্যান সে ভেরি ফ্র্যাঙ্কলি 20-25 দিন আগেকার ঘটনা এটা। আর কথা বলতে বলতে এটা হয়েছিল, দেন হিসেব কি আপনি যদি একটুখানি প্রত্যক্ষভাবে সামনে আসেন, এত কাজ করেছে তো তাহলে ভালো হয়। সেখান থেকে শুরু। তারপরে 7 তারিখ তো অলওয়েজ ডিসাইডেড ছিল, আমার জন্য তো ডিসাইড হয়নি, ইট ওয়াজ ডিসাইডেড। তাহলে বেস্ট টাইম কী হবে? ওকে, দেন 7th। এই যে বিজেপিতে যোগদান করা, তার কারণটা কি? মিঠুন চক্রবর্তী মানুষের জন্য কাজ করতে চান, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানেন বা বোঝেন। যেমন এখন অনেকেই দলবদলের সময় একটা কারণ হিসেবে দেখাচ্ছেন তারা মানুষের জন্য কাজ করতে চান, কিন্তু মিঠুন চক্রবর্তীকে তো মানুষের জন্য কাজ করার জন্য কোনো একটা রাজনৈতিক ছত্রছায়া থাকতে হয় না। কিসের তাগিদে মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগদান করতে হলো? একটাই তাগিদ, সেই 18 বছরের স্বপ্ন, আর কিচ্ছু নয়। আই এম নট এ পলিটিশিয়ান। ওই একটাই স্বপ্ন, মানুষ, গরিব মানুষকে তার অধিকার দেব, ওর পাশে দাঁড়াবো, আর ইজ্জতে অধিকার দেব, নট ফিক দেব না। নো, ইউ ক্যানট ডু দ্যাট। ফার্স্ট উই আর হিউম্যান, গডস বিগেস্ট ক্রিয়েশন। ভগবানের সব থেকে বড় সৃষ্টি হলো মানুষ, আর আমি সেটা বিশ্বাস করি। সেই জন্যই তো কী বলবো বলুন, আমি তো জানতামই না আমি আজকে বাড়ি ফিরবো কিনা, আমি জানতাম না। আই অনলি থট কি আমার জীবনটা যেন ব্যর্থ না যায় ফর এ কজ আই হ্যাভ গিভেন। আমার কন্ট্রিবিউশন টু দ্যাট মুভমেন্ট ওয়াজ -0.0000000, মানে একদমই নিকৃষ্ট, কিন্তু আইডিয়াটা ছিল সেম। এখন আপনি বলছেন কেন বিজেপি? ওয়েল, আপনি বলবেন না আপনি তো ছিলেন, তারপরে তো আপনি তো নেক্সট কোশ্চেন ডেফিনেটলি আপনি বলবেন জ্যোতি বাসু অ্যান্ড সুভাষ দা, সুভাষ চক্রবর্তী। আপনি বলুন এবার। জ্যোতি বাসু এজ এ পলিটিশিয়ান, আমি আঙ্কেল বলি, সুভাষদাকে আমি দাদা বলি। ওনাদের কাজকর্ম যদি আপনি কতখানি কাছ থেকে দেখেছেন চাই না, আমি দেখেছি। আমি সুভাষদাকে দেখেছি। সুভাষদা কোনদিন কংগ্রেস মানতেন না, যে কংগ্রেসের ছেলে তৃণমূলে মানতেন না। ওরা কাজে এসছে, আচ্ছা দিয়ে। তো আমি এক ঘটনা মনে আছে, একজন বলেছিল দাদা ও তো কংগ্রেস করে, সেই যা রেগে গেছিলেন উনি, সেই দিনটা আমার মনে হয়। সো জ্যোতিবা সেম, হি অলওয়েজ ডিয়ান ফর দ্য পিপল, মমতা ব্যানার্জি ইভেন শি হ্যাজ ডান ইট, বাট সেখানে আমার কোথায় আই হ্যাভ গট, কী বলে, নীতিতে আই ক্যানট এগ্রি। আমার নীতির আছে, অ্যাজ এ পার্সোনালি আই হ্যাভ নাথিং টু। কোথায় নীতিটাতে কোথায় মিললো না, একটু এখানে শেয়ার করবেন? তাহলে অনেক বড় কথা হয়ে যাবে। বলুন না প্লিজ। না, ওগুলো আমি পার্সোনালি ওর মধ্যে যেতে চাই না। ডেফিনেটলি নীতির কোথাও একটা ব্যবধান আছে, সেই জন্যই এটা। বাট পার্সোনালি আই স্টিল রেসপেক্ট। আর কালকে যদি বলেন না তুমি আমার দিদি বলবে না, আমি বলবো না, বাট টিল দেন আই উইল রেসপেক্ট হার। আপনি এটা বিভিন্ন সময় বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক, এখনও আপনি বলছেন যে রেসপেক্ট আছে। তো এই যে নন্দীগ্রামে তার পায়ে চোট লাগলো, এবং তিনি মনে করছেন, তার দল মনে করছে যে এটা একদম চক্রান্ত করে তার পায়ে চোট লাগানো হয়েছে, তারপর আপনার কোথাও একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উদ্বেগ হয়েছে? খোঁজ নিয়েছেন? আমি তো জানি না কি সত্য না, নিশ্চয়ই জেনেছি কি, অ্যান্ড আই স্টিল উইশ তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন, ভালো হয়ে যান, ইউদি উইশ করতে পারি। শেষ কবে কথা হয়েছে মমতা ব্যানার্জির সাথে? লাস্ট বোধহয় দুর্গাপুজো।
এই দুর্গাপুজো অক্টোবর। অথবা তার আগে একটু কিছুদিন সি উইশ টু মি, ফোন করে উইশ করেছি। এই যে এই সম্পর্কটা আস্তে আস্তে সম্পর্কটা এই সত্যটা কেন এলো? নীতি তো আলাদা থাকবে, নীতি ডেফিনেটলি আলাদা থাকবে। Only on that. সত্যটা এলো কেন? কেন? বিকজ Bengal is not been like this. Bengal is always been a very peaceful state. আজকে সব জায়গায় কোথাও যেন একটা টেনশন মনে হচ্ছে। আপনি মনে করছেন যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং না, তার আমি সরকারের কাউকে দায়ী? কিছু বলতে চাই না। আমি যে দিস এ ফিল হ্যাজ কাম, আমি তো সবাইকে হাত জোর করে বলছি কি নীতির কথা বলুন, হিংসার কথা বলবেন না। লেটস নট টক, নীতির কথা বলুন। বলুন আমরা এইভাবে করবো, এইভাবে করবো। নো 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 রিভেঞ্জ, নো হেট্রেড, নো দিস থিং, নো দিস থিং। আমাদের বাংলা যেন ডিভাইড না হয়ে যায়। বাংলা হ্যাজ বিন এ গ্রেট এক্সাম্পল ফর এভরিথিং। আপনি বলছেন যে নীতির কথা বলুন, হিংসার কথা নয়। একদিকে আমরা দেখছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো নির্বাচনের যে তরজাটা হচ্ছে, যে কথোপকথনটা হচ্ছে, তাতে হচ্ছে তোলাবাজ বনাম হোদল কুতকুত, অথবা দেখছি যে খেল খতম বনাম খেলা শেষ। ইভেন আপনিও সেদিন প্রথম বিজেপির মঞ্চ থেকে আপনার যে বক্তব্য সেখানে বলেছেন যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। আপনি বলেছেন আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, একছো বলেই ছবি। You have been a very seasoned journalist. I respect you for that. তুমি যদি একটু ঘুরে যাও না, এই মারবো এখানে, দেখুন কন্ট্রোভার্সি করতে হলে কোনো ইউ ডোন্ট নিড এক্সকিউজেস, তোমায় করতে হবে। আমি করবো। মিঠুন চৌধুরী ঘড়িটা পড়েছেন, এতে আমি কন্ট্রোভার্সি করব। ইউ ক্রিয়েট এ ন্যারেটিভ, কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি তোমায় কেন বলছি ইউ আর এ ভেরি সিজন জার্নালিস্ট, বিকজ আমি তোমার শো দেখি। লাশ মারবো এখানে লাশ পড়বে স্যার, এটা ফিল্মের ডায়লগ। আর 33 দিন আমি তৃণমূলের হয়ে এই সেম ডায়লগ বলে আমি ক্যাম্পেন করেছি। 33 days, মুড়ি শশা আর গুড়, নো ব্রেকফাস্ট, নো লাঞ্চ। কেন? আই এম অ্যান এন্টারটেনার। আমার থেকে সব শুনবে, শেষে বলবে যে দাদা একটা ডায়লগ। সেদিনও শুনেছেন ব্রিগেডে আমি বলতে যাচ্ছি কি এতক্ষণ ধরে যে লিডারে দাদা লাশ পড়বে না, হ্যাঁ আমি জানি ডায়লগ বলছি তো বলছি। সো ডু নট ফরগেট, আই এম এন্টারটেনার। ওরা আমার ডায়লগ শোনার জন্য বসে থাকে। তো আমি কি বলেছি, এতক্ষণ ধরে যে লিডাররা যত কিছু বললেন আমি তার সংক্ষিপ্ত করে আমার একটা ডায়লগ বলছি। কেউ জল ঢোড়ানি, বেলে বোড়ানি। তো ওরা কী বলেছে ভাই? তুমি বাংলাতে তো এটাই বোঝায় সংক্ষিপ্ত করে বলা। এরা যা বলেছে সেটা সব। তারা কি বলেছে আমি মার্ডার করে দেবো, তোমাকে বিষ মেরে দেবো, তোমাকে বিষ খাইয়ে দেবো, এসব বলেছেন? তারা নীতির কথা বলেছেন, আমরা এটা খারাপ, আমরা এটা করবো, আমরা এটা করবো। Now you created that controversy. The context of dialogue is different, but you create a narrative different. আপনি ন্যারেটিভটা পুরো চেঞ্জ করে দিলেন কি বাস। আর এটা তো অভিমন্যুর ডায়লগ, আমার নাম অভিমন্যু নাগ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, জাত কোকরো, একশো বলেছে। ইটস মাই ডায়লগ, ইজ এ ভেরি পপুলার ডায়লগ। আমি একতরফে মানে নিজের বেলায় আটি ছুটি, পরের বেলায় নাচ কপাটি, তাই হলো না? মানে সেম ডায়লগ যখন আপনি ওনাদের জন্য বলছি। আর সেটা মাচ মোর হেভিয়ার ডায়লগ। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, কিছুই না। এটা তো একশো বলে ছবি তো মানে হবে, ওখানে আগে মার্ডার করা হবে, লাশ ফেলে দেবো, সেটাকে মারবো, ওটা গিয়ে শ্মশানে পড়বে। সো এভরিবডি এনজয়। 25শে মার্চ থেকে তো আপনি প্রচারে নামছেন, একগে শালতোরা দিয়ে শুরু হচ্ছে। এই যে আপনি বলছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার প্রথম পরিচয় আপনি একজন এন্টারটেইনার। তো আপনার প্রচারে এই এন্টারটেইনমেন্ট কতটা থাকবে? ওই কি বার্তা নিয়ে আপনি যতখানি যাবেন? ইলেকশন কমিশন আমাকে অ্যালাউ করবে, তার আগে যাবো না। একটু আপনার প্রচার ভাবনাটা একটু আমাদের সাথে শেয়ার করুন না আগাম। আমি রিয়েলি, আমার কোনো স্ক্রিপ্ট নেই। আমি তোমার সাথে কথা বলছি, ডু ইউ সি এনি স্ক্রিপ্ট? আমার হৃদয় যা বলে, মন যা বলে বলি। আই হ্যাভ নো স্ক্রিপ্ট, নো প্ল্যানিং, নাথিং, ডেড। ওই সময় যেটা ফিল করবো সেটাই বলি। তো অফকোর্স পার্টির লাইন থেকে তো বেরোবো না, আই নট গো। খুব জল্পনা চলছিল যে মিঠুন চক্রবর্তী কি কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী হবেন, কারণ কাশীপুর বেলগাছিয়া আপনি ভোটার লিস্টে নাম তুলেছেন, আপনার বোনের বাড়ি। আমার বোন, ওটা আমার কাজিন সিস্টার। আমি যখনই কলকাতাতে আসি আমি ওখানেই থাকি। আর প্রডিউসারের হলে দেখুন আমি কোথায় আছি, ইটস এ ডিফারেন্ট। আর ওখানে থাকি, আর ওরা আমাকে ওখানেই থাকতে বলে। আমি কেন ভাই, প্রডিউসারের খরচা প্রডিউসার, ওরা কেন এইসব খরচাগুলো তুলবে? তখন আমি এখানে এসে নইলে আমি যখনই আসি ওখানেই থাকি।
তো ভোটার লিস্টের নাম দিলে তো আমাকে ওই অ্যাড্রেসই দিতে হবে না, আমার তো আর এই কোনো- এত বছর পর ভোটার লিস্টে কলকাতায় নাম তোলার প্রয়োজন কেন? দেখো। বহিরাগত তকমা এটা যাতে না আসে, কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে বড় যে অস্ত্রগুলো বিজেপির বিরুদ্ধে, তার মধ্যে অন্যতম হচ্ছে বহিরাগত। ক্রমাগত তারা এই অস্ত্রে শান দিচ্ছেন। মিঠুন চক্রবর্তীকে যাতে বহিরাগত না বলা যায়, সেই জন্যই কি আপনি আগে নাম তুলে তারপর প্রচারে এর নামছেন? থেকে বড় অপমান আর কি হবে বলুন? আমার জন্ম এখানে, আমার স্কুলিং এখানে, আমার কলেজ এখানে, আমার নারীটা পর্যন্ত বাঁধা পশ্চিমবাংলায়। আপনি তো বললেন সব জানেন, সবাই জানে। দেন ইফ ইউ কল মি এ বহিরাগত অ্যান্ড প্রুভ দ্যাট আই এম নট, আমার ভোটার লিস্টে নাম তুলতে হবে। কেন তুলেছি জানেন? তো একটাই কারণ, কি আপনি বাংলা নিয়ে এত কথা বলেন, তো আপনি তো ভোটই দেননি এখানে। এই প্রশ্নটা আপনিই করবেন আমাকে কালকে। তা বললাম দ্যাটস বেটার দেন ইটস শিওর, কেন করবে না? তো আমি এই জন্য ভোটার লিস্টে নাম, কারণ আমি ভোট দেব ফর দ্যাট। আমি যদি ভোটই না দিই তাহলে আমার কি অধিকার রইল? সেই জন্যই এখানে। ভোটে দাঁড়াচ্ছেন না কেন? যেটা আমরা কৈলাস বিজয়বর্গী সহ একাধিক নেতাকে বলতে শুনেছি যে যদি আপনি দাঁড়াতে চান তাহলে সবসময় স্বাগত, কিন্তু আপনি নাকি দাঁড়াতে চাইছেন। না, আমি এইভাবে বলেছি স্যারকে। স্যার বলেছেন আমি দাঁড়াই, মানে দেখুন আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আমি কিন্তু বারবার সবাইকে বলছি, কেউ বুঝতেই চাইছে না। তাদের ন্যারেটিভটা দিয়ে একটা তৈরি করে দেওয়া, এইরকম যা হয় আর কি মিডিয়াতে আজকাল। আমি কিন্তু প্রথম থেকেই বলছি আই হ্যাভ নো পলিটিক্যাল অ্যাম্বিশন। তা নাহলে সিপিএম অফার করেছে, দিদিও অফার করেছেন, তার আগে বোম্বেতেও লোকে অফার করেছে, দিল্লিতে যখন ডিফারেন্ট গভর্নমেন্ট আমাকে অফার করেছে। আচ্ছা, নো আই হ্যাভ নো পলিটিক্যাল অ্যাম্বিশন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই সময়ে আমার কি পাওয়ার আছে? এটা এমনি জিজ্ঞেস করছি। অ্যাজ ইউ সেড আই এম এ লিভিং লেজেন্ড। আমার এটা কি আমাকে রাজনীতিক আমাকে ক্যারিয়ার করতে হবে অ্যাট দিস স্টেজ? অ্যান্ড হোয়াট ফর? ভগবান আমাকে যা দিয়েছে সেটাই তো নিয়ে বইতে পারছি না। একটা অন্ধগলির ছেলেকা যেখানে এনে, যেখানে পৃথিবীর লোক জানে। আই হ্যাভ বিন টু পৃথিবী, আমি 70 অংশ পৃথিবী আমি দেখে নিয়েছি। মানে এখন কোথাও জায়গা পাইনি যে রাস্তায় যেতে এই দিস লুক লাইক মিঠুন চক্রবর্তী, এরকম শুনেছি। সেটা বলুন আফ্রিকা, সেটা বলুন রাশিয়া, সেটা বলুন ফ্রান্স, সেটা বলুন নেম দ্য প্লেস। আমি বলেছি না, এখানে কেউ চিনবে না। দেখি কি একটা আর্মেনিয়ান ছিল, কি একটা বললো জিবি আর ধরে নিল। আই হ্যাভ নেভার সিন, পৃথিবীতে বলছি এমন কোনো জায়গা দেখিনি, অস্ট্রিয়া পর্যন্ত মতো জায়গায় সে কাগজ দিচ্ছে, সে আমাকে চিনতে পেরেছে, ইউ আর জিমি। আবার সেই বলছি, বড় কথা বলছি, বিশ্বাস করুন, জর্জিয়াতে ল্যান্ড করেছি আমি। জর্জিয়া একটা মেয়ে ভিক্ষে করছে ভোগেনিয়ার, ও আমাকে কি বলছে সাডেনলি দিতে, ও জিমি হি ইজ দ্য বেগার। And then I realized, oh my God, he's so huge. তাহলে আমাকে আজ পলিটিক্যাল ক্যারিয়ার করতে হবে? ডু ইউ থিঙ্ক সো? এখানেই তো সবার প্রশ্নটা, যে তাহলে মিঠুন চক্রবর্তী তাহলে সেটাই তো বোঝাতে রাজনীতিতে চাইছি, কেন? সেটাই তো বলছি, রাজনীতিতে না হলে এত বড় কাজ করা যায় না। একটু আগে কি বললেন, আপনি যে সেবা করেন, আপনি যে পশ্চিমাঞ্চল করেন, এটা কারোর প্রশ্নের কেউ প্রশ্ন, এটা কি একটা বলেছিলেন কে? এটা আপনার যে মানুষের জন্য করা বা মানুষের পাশে দাঁড়ানো, এটা সর্বজন বিদিত। ওকে, এবার আমি বলি, এবার আমি কতজনকে করতে পেরেছি আমি বলি না এসব কথা ভাই, বিকজ আমি বিলিভ করি গীতা কি বলেছে, হোলি হাদিস কি বলেছে, গীতা কি বলেছে। আমি বিলিভ করি কি যে ডান হাতে দেবে, বাঁ হাত যেন জানতে না পারে, তবেই তোমার কানেকশান হবে। এই জন্য আমার কোথায় ফটো খিঁচতে দেখেন না, আমার নাম নিতে বারণ করি। কাউকে কার বিয়ে দিচ্ছি তাকে বলে দিবি কে দিয়েছে টাকা, যেন আমার নাম নেই, তাহলে কিন্তু আর কোনোদিন হেল্প করবো না। দিস ইজ মাই নেচার, হ্যাভ বিন। আর এটা তার মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে। আমি বেশি বলছি না, একটু বলবো। আমি ধরুন 2 থেকে 3 বলবো না, ওর থেকে বেশি, কিন্তু আমি কম করে বলছি। ধরুন আমি ধরে নিচ্ছি কি 2 থেকে 2,500 ছেলেমেয়েকে আমি পড়াশোনা করেছি। তার মধ্যে ম্যাক্সিমাম মেয়ে। কোনোদিন দেখিনি সে হিন্দু না মুসলিম না কি, ম্যাক্সিমাম মেয়েদের, সে হিন্দু হোক, কে মুসলিম হোক, কে খ্রিস্টান হোক, কে শিখ হোক, তাদের পড়াশোনা করেছি। বিয়ে এসব ছেড়ে দিন, এগুলো তো আছেই, ছিল আমার পার্ট অফ লাইফ। কিন্তু এবার আমায় বলুন, কর্মসূচিটা বেরিয়েছে বিজেপির, কে সমস্ত মহিলাদের কেজি থেকে পিজি অবধি ফ্রি এডুকেশন, মানে
পোস্ট গ্র্যাজুয়েশন যতখানি পড়াশোনা করবেন মহিলাদের সমস্ত পড়াশোনার খরচা ফ্রি। আমি কি পারবো? পারবো না। দ্যাটস ওয়াই ইউ নিড এ ফ্ল্যাগ। এই জন্য একটা ফ্ল্যাগের দরকার হয়। এটার জন্য আরও একটা জিনিস হলে আরও বেশি করে এটা করতে পারবেন, সেটা হচ্ছেন যেটা প্রথমে বললাম, আচ্ছা, ওটা মুখ্যমন্ত্রী। দ্যাট ইজ ডিবেটেবল। তাহলে পারবো না তো? আজকে কি বলেছে, কে যত আমাদের বাংলাতে মহিলা আছেন সরকারি পরিবহনের যাতায়াত সব ফ্রি, মানে বাসে চললে পরে যাদের কোনো পয়সা টিকিট কাটতে হবে না, আপনি ফ্রি যেতে পারবেন, তাই তো? তো আমি পারবো না এটা। পার্সোনালি আমি যতটুকু পেরেছি করেছি। এখন আই নিড এ ফ্ল্যাগ। যদি সত্যি করে আমাকে স্টার ক্যাম্পেনার হয়েও আপনি না পারতে পারেন। ধরুন আপনি স্টার ক্যাম্পেনার, আপনি প্রচার করলেন, তো আপনি ভোটে দাঁড়াচ্ছেন না, বা ধরা যাক বিজেপি ক্ষমতায় এলো, আপনি মিনিস্টার হলেন না বা চিফ মিনিস্টার হলেন না, তাহলেও তো আপনি না পারতে পারেন। অনেক কিছু রাস্তা আছে, সেগুলো এখন বলবো না। আই ক্যান। ওটা এমন একটা জিনিস যেখানে করা যায়, আর তারই অপেক্ষা এটা, আর কিছু না। আমাকে যদি বলেন কালকে পার্টি ওকে ইউ আর দ্য ফেস, ওকে, দ্যাট ডে আই উইল থিঙ্ক। বাংলা নিজের মেয়েকেই চায়, তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেন। এই তারপর দেখুন, যখন প্রধানমন্ত্রী আমি অন্য বলেন, কোনো পার্টির সম্বন্ধে কথা না বলবো আমি না। আপনার সম্পর্কে বলছি, এরপর প্রধানমন্ত্রী যখন বলেন বাংলার নিজের ছেলে, তখন যারা রাজনৈতিক পর্যবেক্ষকরা তারা তো এই দুটোকে কানেক্ট করেন। তো সে কানেক্ট করুন, আমি তো ছেলে বাংলার না, আমাকে বলবেন না তো? কালে ডেফিনেটলি আমাকে বলবেন। আর এবার বলি যে এই যে আপনার বিজেপিতে যোগদান নিয়ে নিন্দুকেরা যেগুলো বলছে, আমার বাবা মায়ের শিক্ষা দেয়নি, কি কি শুনেছেন? অনেক কিছু শুনেছি, আড়াই সপ্তাহে অনেক কিছু, মানে বিয়ন্ড মাই থিঙ্কিংকে রাজনীতি এইসব জায়গাতেও লেভেলেও যেতে পারে। বাট আই উইল নট টক ব্যাড অ্যাবাউট আমার বাবা মায়ের শিক্ষা দেয়নি মৌপ্রিয়া। গান পয়েন্টে জয়েন করেছেন? হট। আবার দেখুন, সেদিন আপনি দেখেননি হয়তো সেই প্রোগ্রাম, দেখলে বলবেন। আমি যেটা আমাকে লোকে অনেকে গালাগাল পরে খুব রাগারাগি করেছে, আমি আমার ছেলে মেয়ের মাথায় দিব্যি রেখে একটা বিরাট বড় দিব্যি গিয়েছিলাম। কেউ আমাকে কেন গান পয়েন্টে করবে, কিসের জন্য, হোয়াট ফর? এগুলো সব ন্যারেটিভস তৈরি করা, আর কিচ্ছু না। দের ইজ নাথিং। আপনার মতো একজন ব্যক্তিত্ব, যিনি করদাতাদের মোটিভেট করার জন্য যাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল, আপনি সর্বোচ্চ করদাতা ছিলেন, তাকে যখন সারদা কাণ্ডে ইডির রাডারে পড়তে হয়, তাই নিয়ে যখন শোরগোল চলে যে এত লক্ষ লক্ষ আমানতকারী এজেন্ট, তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তখনকার অনুভূতিটা কি ছিল? সেটাই কি ছিল আপনার কোথাও একটা এই যে মনের খারাপ তো লেগেছিল, ডেফিনেটলি খারাপ লেগেছিল, ওয়াজ ভেরি হার্ট। কিন্তু কেউ জানতে চাইলো না কে। সবাই বলছে হ্যাঁ পয়সা দিয়েছে, বাট কেন দিয়েছে কেউ বলছে না। ওইখানে সব থেমে যাচ্ছে, মিডিয়া থেমে যাচ্ছে ওখানে। আর ইট ইজ অল ডান বাই মিডিয়া, আই ক্যান ওপেনলি সে ইট। ইট ইজ নট বাই এনি এজেন্সিজ অর এনি সাচ। কেন ওরা প্রথম দিনই হিসেব দেখে ফেলেছে, ইটস অল কারেক্ট, মানে পয়সা মিলে গেছে। সো দ্যার ইজ নাথিং, এটা করেছে ক্রিয়েটেড বাই মিডিয়া। তখন পাশে পেয়েছিলেন সবাইকে? কেউ ছিল না আমার সাথে, আর আমি চাইও নি কাউকে, আমি কাউকে বলিও নি কি হেল্প। আমি কী করেছি এটা কি? আপনি যে শো করছেন এরকমই একটা শো করেছি তো, বাংলা বলছে সঙ্গে মিঠুন, যে এরকম শো করছো তুমি, ঠিক এক্স্যাক্টলি একটা পলিটিক্যাল টক শো, এই তো করেছি আমি। তার জন্য আমাকে এত টাকা উনি দেবেন, বাস এইটাই হলো আমার এগ্রিমেন্ট। তো সব লক্ষ লক্ষ টাকা চলে, যেটা সব কারেক্ট, বাট কেন যাচ্ছে সেটা কেউ বলছে না। মনে হচ্ছে আরে এত টাকা, এটা কিসের টাকা হয়? লক্ষ লক্ষ টাকা গেছে কি চুরি করা? তো ব্যাংকে ট্রান্সফার করা তো হোয়াইট মানি, তো হোয়াইট মানির তো সোর্স থাকবে, ব্ল্যাক মানির সোর্স থাকে না। হোয়াইট মানি হ্যাজ এ সোর্স, কিন্তু তো ওপেন। তো বিরোধীদের বক্তব্য, অর্থাৎ আপনাদের বিরোধীদের বক্তব্য যে এই ইডির ভয়ে আপনি নাকি গেরুয়া শিবিরে রাজনৈতিক আমি আশ্রয়। বলতে দিন, যা ইচ্ছে বলতে দিন, যখন কোনো দের ইজ নো পলিসিস ইউ উইল টক লাইক দিস। আরও দুটো থিওরি আছে বলি, আপনি যদি অনুমতি দেন। বল। এক হচ্ছে যে যেটা আপনার পরিবারকে টেনে, আপনার পুত্রকে টেনে। আরেকটি আছে আপনার যে হসপিটালিটি। দেখুন একটা কাজ করুন, যে বলেছে না তাদের সম্বন্ধে আমি অনেক কিছু বলতে পারি, তারা দাঁড়াতে পারবে না, কেন দে আর সময়ের দে আর অব্লিগেটেড টু মি। একটা কাজ করুন, কত কথা বলার কি আছে? 10 টাকা আছে, না থাকলে আমি দিয়ে দেবো।
আমাদের দেশে একটা কানুন আছে, তার নাম হলো RTI। এটা 10 টাকা খরচা করুন, করে RTI করুন, সব ক্লিয়ার হয়ে যাবে, তাই না? যা যা আপনাকে প্রশ্ন করলেন সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি যদি বলেন দেখুন এইটা এই আপনি যেটা বলেছেন সেটা নাই, আমি ওই সময় বসে আমি রেজিগনেশন দেবো। আমার তো হয়েছে 25 দিন। কোনো বিজেপি নেতাকে আমার জন্য কৈফিয়ত দিতে হবে না। আই উইল রিজাইন অ্যান্ড গো। বলুন, এগুলো মনের মধ্যে তো একটা কোথাও খারাপ তো লাগবে, চার্নিং তো তৈরি করে। নেই খারাপ তো লাগবেই। আপনি মিথ্যে কথা বলছেন না জেনে, খারাপ লাগবে না? আপনি যদি কারোর সম্বন্ধে কিছু বলেন, আপনি জানেন না, ব্যাস খালি একটা টিভির সামনে আসতে হবে এই জন্য ইউ টকিং ব্যাড অ্যাবাউট পিপল। আমি পারবো না, আমি পারবোই না, লাইফে পারবো না। কারোর সামনে টিভির সামনে পাবলিসিটি করার জন্য কারোর সামনে খারাপ কথা বলতে হবে। কিন্তু আপনি খুব ইন্টারেস্টিং একটা গল্প বললেন একটু আগে, যে সুভাষ চক্রবর্তী তার সামনে কেউ বলেছিল ও তো কংগ্রেস করে, উনি উত্তেজিত হয়ে পড়েছেন। কিন্তু এখন আমরা দেখছি যেটা পলিটিক্যাল কমিউনালিজম, মানে আমি যে মতাদর্শের আপনি সেই মতাদর্শের নন, অতএব আপনি অলমোস্ট আনটাচেবল, অর্থাৎ যে কোনোভাবে আপনাকে আক্রমণ করা যায়, এবং সেটা সব শিবিরেই। এই রাজনীতিটা এটা সেটা ফিট ইন করতে পারবেন? ওয়েল, ইট ডিপেন্ডস টোটালি অন ইউ। আমি কি কি নিয়ে এসেছি, কি এটা আমার বিজনেস? রাজনীতি ইজ নট এ বিজনেস, ইটস নট এ বিজনেস। আর এটা যদি বিজনেস হয় তো ইউ ডোন্ট টক রাজনীতি, ইউ টক ইট ইজ স্বার্থনীতি, আমার নীতি। বাট ওয়েন ইউ টক রাজনীতি, রাজনীতি ইজ সেবা, ইট ইজ স্যাক্রিফাইড, ইজ গিভিং। আচ্ছা, এই স্যাক্রিফাইস বা এই সেবার জন্য বা বাংলার মানুষের কথা সোচ্চারে বলবেন বলেই তো আপনি রাজ্যসভায় সাংসদ হিসেবে গিয়েছিলেন, কিন্তু সেখানে আপনার উপস্থিতি দুদিন। আচ্ছা, তাহলে আমার কি কেন, কি হলো? আপনি ওই মঞ্চটাকে ব্যবহার করলেন না কেন? নেই, আমি ওখানে পড়া যাবে না, ইম্পসিবল, বিকজ দ্যাট ইজ পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ। আমি যা শুনেছি, দুদিন বক্তৃতা শুনেছি, দেন আই রিয়েলাইজ আমি যেরমভাবে কথা বলি, ইউ ক্যানট স্পিক দেয়ার লাইক দ্যাট। আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে তার ব্যাকআপ দিতে হবে, এত সালে এত হয়েছে, তারপরেই হয়েছে, সেই নিয়ে আপনাকে ডিবেটে করতে হবে। ইট ইজ ইম্পসিবল, বিয়ন্ড মাই ইমাজিনেশন। তখন ভেবেছিলাম এটা হবে। দেন সেকেন্ড, একটা রাজ্য 34 বছর, তারপরে 10 বছর, 44 বছর খালি বিরোধিতা করে গেল। হোয়েন ইউ আর গোইং টু সি লাইট? 44 বছর আরে পাড়াতে একটু বিরোধিতা করে লোকে তাকে এক ঘরে করে দেয়, কে সব কথাতে এই লোকটা এই করে এই করে, সব পাড়ার লোক বসে বলে চলো ওকে এক ঘরে করে দাও। একটা 44 বছর ধরে যদি একটা রাজ্য খালি বিরোধিতা করে যায়, সে কি পাবে? হোয়াট ইউ গোইং টু গেট? কি, তাই না? কিছু পাবে। কমিউনিজম ছিল, কংগ্রেস ছিল, ও বলছে ও দেবো না, তারপরে এলো বলছে ও দেবে না। সো আপনি যদি 44টা বছর, আমি বলছি সরদিতা, নাও দ্য টাইম হ্যাজ কাম। যদি বিজেপি সরকার আসে, ওখানে বিজেপি, এখানে বিজেপি, তাহলে এই বিজেপিকে বাঁচাবার জন্য বিজেপি তাকে হেল্প করবেই করবে। দ্যাট ইজ মাই অনলি ড্রিম। কি এইবার আমার গ্রামের লোকরা কিছু, দে উইল সি সাম লাইটস। এই যে সোনার বাংলা, যেটাকে আপনি, যে ধারণাটাকে আরো মজবুত করার লক্ষ্যে আপনি বিজেপিতে জয়েন করেছেন বলে আপনি বলেছেন, সোনার বাংলা নিয়ে আপনার ভাবনা কি? যদি সোনার বাংলা, আমি দেখুন, আমি 2-3টে বলেছি, আবার বলছি কি, আমি প্রথমে আমি মনে করছি যেটা আমি পারবো বা আমি করতে চাই, সমস্ত জেনারেল বেড ইন এভরি ডিস্ট্রিক্ট আইল মেক ইট এয়ার কন্ডিশন, মানে উই উইল মেক ইট এয়ার কন্ডিশন। মানে আমার ছেলে যদি এয়ার কন্ডিশনে জন্মায়, তো আমার ওই আদিবাসী বোনটাও 2-3 দিন মানে ডেলিভারির পর গিয়ে জেনারেল বেড, এমনকি যার কেউ অসুস্থ হয়ে পড়েছে, ফার্স্ট থিং। সেকেন্ড, ইলেকট্রিসিটির দাম কমাবো, চেষ্টা করব, ইট ইজ পিঞ্চিং। থার্ড, অনেক ল্যান্ড আছে আমাদের কাছে, ওয়েস্ট ল্যান্ড, ভয় পায় লোকে এখানে আসতে। ইট ইজ নট দ্য কেউ আসছে না কেন, দে আর স্কেয়ার্ড, অ্যাবসলিউটলি স্কেয়ার্ড। যার সাথেই কথা বলি বলে নেই আর উধার নেই যাতে, আরে চলো না यार कुछ तो करते, চলো, নেই করতে। তো আমি কি বলছি, আমরা কি বলছি, আমরা বলছি কি ওকে কাম, উইল গিভ ইউ ট্যাক্স হলিডেজ। ট্যাক্স হলিডে মানে সরকার আপনার উপর ট্যাক্স নেবে না, কিন্তু আপনি যা ইনভেস্ট করবেন সেই মতে লোকের চাকরি দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ এমপ্লয়মেন্ট। আপনি যদি এত টাকা ইনভেস্ট করেন, আমরা এত টাকা ট্যাক্স নেব না, কিন্তু এত হাজার ছেলে মেয়েকে আপনাকে চাকরি দিতে হবে। দ্যাট ইজ দ্য অনলি কন্ডিশন।
Fourth, you want to hear? ইয়েস অফকোর্স। ফোর্থ, ট্যুরিজম। ট্যুরিজম এমন একটা সেক্টর যেতে আমি ইনভলভ, এটা বলে মাছের তেলে মাছ ভাজা। যেমন কেউ এটা ধ্যানই দেয় না, নোবডি। দেখুন কেনিয়াকে, হোয়াট কাইন্ড অফ দ্য ওয়াইল্ড ট্যুরিজম, ফরেস্ট ট্যুরিজম। ইউ মাস্ট, আমাদের ছুটি মানে আমি 25 বার তো হয়ে গেছে আমেরিকা গেছি, বাট নেভার সিন স্ট্যাচু অফ লিবার্টি। আমাদের ট্যুরিজম, আমাদের ফ্যামিলি ট্যুরিজম ডিফারেন্ট। আমরা কেনিয়াতে গেছি, মাসাই মারা ভিলেজে 7 দিন, ক্রুগার ন্যাশনাল পার্ক। এইটা হলো প্রথমে গিয়ে আমরা আগে জু দেখব। সো দ্যাট ইজ আওয়ার হলে। তো আমরা দেখেছি হোয়াট ইজ ট্যুরিজম অল অ্যাবাউট। তো ট্যুরিজমটি মাছের তেলে মাছ ভাজা। জমি আমি কিনবো, আমি লোন নেবো মার্কেট থেকে, ব্যাংক থেকে, আমি তৈরি করব, আমি সবাইকে স্যালারি দেবো, আর আপনাকে লাক্সারি ট্যাক্স দেবো গভর্নমেন্টকে। মানে কিচ্ছু করতে হয়, গভর্নমেন্ট হ্যাজ নো ইনভেস্টমেন্ট অ্যাট অল। সেইখানে এটাকে ধাক্কা মারা, একটু জোর দেয়া। লাইক আই এম টকিং অ্যাবাউট টাইগার ট্যুরিজম। রয়্যাল বেঙ্গল টাইগার আজ ওয়ার্ল্ড বিখ্যাত, তাই না? বাট দেখুন, আমাকে ব্যাংককে গিয়ে দেখতে হবে হোয়াট ইজ রয়্যাল বেঙ্গল টাইগার। তার মানে কি, আইনের মধ্যে থেকে, নট আউটসাইড দ্য ল। আসুন, যারা যারা রিসর্ট খুলতে চান এখন খুলুন, ইকো ফ্রেন্ডলি রিসর্ট খুলুন, বি ইন দ্য ল। কানুনের বাইরে যাবে না, সেখানে আই ক্যানট হেল্প ইউ। আইনের মধ্যে থাকুন। ওখানে যারা অ্যাকচুয়াল যারা জঙ্গলকে চেনে, দ্য রেঞ্জার, তারা হয়তো রিটায়ার হয়ে গেছেন, তাদের এমপ্লয়মেন্ট দিন। এভরি হোটেল শুড গিভ দ্যাম এমপ্লয়মেন্ট, তারা নিয়ে যাবে। দে আর নট কিলার্স। মানে কানুনের মধ্যে থেকে যতটুকু। অ্যান্ড সুন্দরবনে যারা আছে তারা এমপ্লয়মেন্ট পাবে। তেমন আরও গৌরমারার কি নাম, ওই যে আদার ভিলেজ, গরুমারা, নর্থ বেঙ্গল, সমস্ত জায়গাতে আমরা ওটাকে পুশ দ্যাট ট্যুরিজম দেওয়ার অনেক আছে। মানে দীঘা তো অলরেডি ফেমাস, বাট আরও আছে। মানে সেখানে পুশ করা, ট্যুরিজমকে একটা অন্য বুস্ট দেওয়া। যেমন আমার খুব চিন্তা হয়, মনে হয় একটা স্বপ্ন দেখি কি এয়ারপোর্ট থেকে আপনি বেরোলেন আর সামনেই দেখুন এটা রয়্যাল বেঙ্গল টাইগার হাত জোর করে, ওয়েলকাম হোম, আই লিভ হিয়ার, ওয়েস্ট বেঙ্গল টাইগার ট্যুরিজম। এই ধরনের চিন্তাধারা। আপনি তো এয়ারপোর্ট থেকে বেরোনোর পর জেনারেলি যে বড় হোর্ডিং দেখে থাকেন তাকে বাংলার টাইগ্রেস বলেন, তিনি নিজেই। ঠিক আছে, ওকে, কে ভালোই তো। ইফ ইউ লাইক ইট, হোয়াই নট। আমি আমার কথা বলতে পারি, আমি আমার পার্টির কথা বলতে পারি। আই ক্যান টক অ্যাবাউট দ্য ভিশন অফ বিজেপি টু বেঙ্গল। এই যে আপনি এতগুলো ভাবনা ভাবছেন বা স্বপ্ন দেখছেন, আপনি একটু আগে বলছিলেন, আমারও দীর্ঘদিন ইন্টারভিউ করার সুবাদে এটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এটা কোনো ভোটে দাঁড়াচ্ছেন না, জাস্ট একজন স্টার ক্যাম্পেনার। তাকে আমি জেনারেলি এরকমভাবে ভাবতে বা বলতে দেখিনি। উড বি চিফ মিনিস্টার, তাদের পক্ষে এরকম ভাবা বা স্বপ্ন দেখার আই ওয়াজ এক্সপেক্টিং ইট ফ্রম ইউ। ইউ আর টার্নিং ঘুরে ঘুরে আসছিলে, সব বুঝতে পারছিলাম। আই এম অলসো অ্যান অ্যাক্টর লেডি। এনিওয়েজ, তুমি যেটা ভাবছো, সবাই একটা অ্যান্টিসিপেশন তো হয়, এটা আমি বলছি না হয় না। কিন্তু আমি যেটা বলছি বারবার করে, একটুখানি প্লিজ আমাকে বিশ্বাস করো। আই এম নট এ পলিটিশিয়ান, আই হ্যাভ নো পলিটিক্যাল অ্যাম্বিশন। আমার একটা স্বপ্ন আছে, আর সেটা স্বপ্নটা আমি 18 বছর বয়স থেকে, দেখো, তাই যদি না হতো তাহলে এত বড় একটা সুপারস্টার হয়ে আমি কেন লেবার ইউনিয়নের চেয়ারম্যান হব? তুমি তার জবাব দাও আগে। আই হ্যাভ বিন এ লেবার ইউনিয়ন ফর 25 ইয়ার্স। একটা 7,000 টাকা ইউনিয়নকে আমি 30 কোটি করে, তারপর আমি বলেছি আমার কাজ শেষ, আমি চললাম। ম্যারেজ, এডুকেশন, তোমার রিটায়ারমেন্ট, এমন যাও আসার ছড়ার আগে 100 না 50 টাকা বলি সবার পকেটে বাবাকে দিবি, কেন ছেলের থেকে চায় না, এটা পেনশন চালু করি। সেটা এখন আরও বড় হয়ে গেছে। হিয়ার নাও ইট ইজ 45 crores। কিসের জন্য, হোয়াট? তবে একটাই কন্ডিশন ছিল সেখানে, আমি যদি চেয়ারম্যান হই কোনোদিন কাজ বন্ধ হবে না। ইউ উইল নট স্টপ ওয়ার্কিং। তুমি আমাকে বলবে, তোমাকে যদি কাজ দিয়ে বলে দাদা আমার পয়সা দেয়নি, তুমি ডান দিকের খালি কাজ করতে থাকবে, বাঁ দিকটা বন্ধ রাখবে, বাট নট ফুললি স্টপ। পুরো কাজ তুমি বন্ধ করবে না। তোমার যদি প্রতিবাদও করতে হয়, তুমি বলবে আমি ডান দিকটা করছি, বাঁ দিকটা থাকবো। তবে যেদিন শেষ হয়ে যাবে একসাথে মিলে সব শেষ করে দেবে। বসন্তকে আমার বাবা। আচ্ছা, আপনি এই নামের মাঝখানে, এটা তো জেনারেলি
ও বাংলায় এরকম ভাবে দেখা যায় না। আমি দিই, আমার বাবা মিঠুন আর বসন্ত। সেই জন্য কি ভোটার লিস্টে মিঠুন বসন্ত চক্রবর্তী? ইয়েস, আমার বাবাকে আমি হারিয়েছি কিছুদিন আগে। আচ্ছা। গ্রেট, ভেরি প্রিন্সিপাল ম্যান। এবং আপনি লকডাউনের সময় হ্যাঁ, 95 ইয়ার্স, এত সোজা চলতেন, কোনো ডিপেন্ডেন্সি নেই, নিজে যেতেন কিচেনে জল গরম করতে। আমি আসার আগেও দেখা হলো, বাবা কেমন হয় বলে, ঠিক আছে বাবা। তারপরে হঠাৎ 4-5 দিনের মধ্যেই কাউকে কষ্টও দেয়নি, আমাদেরও দেয়নি, নিজেও পাননি, বাই বাই চলে গেল। সে বাবাকে আরো বেশি করে নিজের সঙ্গে রাখার জন্য মিঠুন বসন্ত চক্রবর্তী নামটা পার্মানেন্টলি ভোটার লিস্টে তুললেন। ট্রু, ট্রু। আমাকে একটা কথা বলুন, আমি যদি খুব ভুল না করি, আপনি কলেজ জীবনে ছাত্র পরিষদও করেছেন। 9 কর্নার সিট জিতে আসছি, 9 কর্নার সিট ছাত্র পরিষদে, 9 কর্নার, 9 জনের মধ্যে উইনিং ক্যান্ডিডেট। সেই তরুণ তারপর আমরা দেখলাম অতি বামপন্থায়। এই একটা ডিসিলিউশন হয়ে গেছিলাম, টোটালি আই ওয়াজ ডিসিলিউশন, দেন আই জয়েন দ্য মুভমেন্ট। তারপর জ্যোতি বসু, তারপরে না, সুভাষ তারপরে চক্রবর্তীদের বিগ সঙ্গে- গ্যাপ, বিগ তারপর আমরা হিউজ দেখেছি গ্যাপ। একটা সময় জ্যোতি বসু, সুভাষ নেই, চক্রবর্তী, তারপরে হোপ 86, সেখানে Hope সুভাষদার সাথে দেখা, তারপরে সুভাষদার কাজ দেখা। জ্যোতি বাসু ইজ, আই এম এভার অবলাইজ টু হিম, এভার। আচ্ছা, কি প্রশ্নটা আগে শুনি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আপনি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন একাধিকবার। এবার বিজেপি। এবার আমি এই যে জার্নিটা, কারণ আপনি বরাবরই পলিটিক্যালি ভীষণভাবে সচেতন এবং একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন রয়েছে, এমন না যে আপনি কখনো পলিটিক্স থেকে, পলিটিক্স মানে আমি বলছি না রাজনীতি করা সক্রিয়ভাবে, কিন্তু পলিটিক্যাল থিঙ্কিং থেকে আপনি দূরে থেকেছেন বা নিজেকে দূরে রেখেছেন, এমনটা না। এবার আমি এই জার্নিটা যদি ধরি, ছাত্র পরিষদ দক্ষিণপন্থা কম বয়সে, তারপর অতি বামপন্থা, তারপর একটু বামপন্থীদের সঙ্গে আবার একটু ঘনিষ্ঠতা, তারপর আবার দক্ষিণপন্থার দিকে তৃণমূল কংগ্রেস, এবার অতি দক্ষিণপন্থা। এই জার্নিটাকে ধরলে 2-3টে থিওরি যদি উঠে আসে। এক হচ্ছে একজন তরুণ যিনি ভীষণ অস্থির, একটা অস্থিরতা বোধ করেন যে মানুষের জন্য তিনি কিছু করবেন এবং সেই জন্য বিভিন্ন রাজনৈতিক পন্থা তিনি বিভিন্ন সময়ে অবলম্বনের চেষ্টা করেছেন। যখন তার মনে হয়েছে যে না এটা হচ্ছে না, আমি পারছি না, তখন তিনি আরেকটাতে শিফট করেছেন। এটা নাম্বার 1। আরেকটা হচ্ছে দিশাহীনতা, আপনি কোথাও যাচ্ছেন তারপরে ডিসলিউশন হয়ে যাচ্ছেন। আর 3 সম্ভাবনা হচ্ছে একদম নিখাত সুবিধেবাদ। এই 3টের মধ্যে কোনটা? তো পেছন দিক দিয়ে শুরু করি। হ্যাঁ, সুবিধাবাদ। আমার পশ্চিমবঙ্গে 1 ইঞ্চি জমি নেই, জানেন কি? 1 ইঞ্চি যদি প্রুভ করে দেন, আবার বলছি চলে যাব। আর তা বলবেন ট্রাই করেছি, একবার ট্রাই করে গেছি 5 লাখ টাকা গেছে, আবার ট্রাই করেছি 8 লক্ষ টাকা গেছে, আমাকে নকলি পেপার দিয়েছে, এখনও কেস করেছি ভাই 8 লক্ষ টাকা। 1 ইঞ্চি জমি নেই আমাদের, কারণ নেই ফ্যামিলি। তা কার থেকে কী সুবিধা নিলাম বলুন? সুবিধা 3 নম্বর পয়েন্ট চলে গেল। সুবিধা, তাহলে সুবিধাবাদী যদি হই তাহলে তো আমি সব থেকে। আর একটা বলছি, রাজ্যসভার সিট যদি 1 বছর ধরে রাখতাম তাহলে তো আমি পুরো জীবনভর পেনশন পেতাম। তার আগেই তো চলে গেছি, আমি তো ওর জন্য যাইনি কি আমার পেনশন দেবেন আমি পাবো। আমি এসেছিলাম আমার একটা ভিশন নিয়ে, আচ্ছা এইখানে করলে একটা বিরাটভাবে কিছু করতে পারবো। সব দেখলাম না, আমি পারবো না এখানে। মিঠুন চক্রবর্তী সুবিধাবাদী নন। আপনি বলুন না, আমি সুবিধাবাদী যদি থাকি, কি সুবিধে কার থেকে নিচ্ছ একটু সে, এরকম করে প্রশ্ন করলে পালিয়ে গেলে হবে না। এবার সেকেন্ডটা কি কি আমি দিশাহীন। যে হ্যাঁ, যে আপনি বুঝতে পারছেন না যে কোথায় কোন রাজনৈতিক পন্থাটা সেটা আপনি তার মধ্যে ফিট ইন করুন। আপনি কিন্তু রাজনৈতিক পন্থাটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন। না আমি জাস্ট হ্যাঁ, এটা চাপিয়ে দিচ্ছেন আপনি, রাজনৈতিক পন্থা। আমি পন্থাতে বিশ্বাস করি না, আমার একটাই ইজম। আমার যদি এখনও বলছি আপনাকে, চলুন, যেদিন রাজ্যসভার ভোটিং হয়ে গেল, বাইরে আমাকে একজন মাইক ধরে বলেছিল কি দাদা এবার তো রাজনীতি করে আমি রাজনীতি করতে আসিনি, আমি মানুষ নীতি করতে এসেছি। একটু যদি আপনার কাছে ক্লিপিং থাকে দেখে নিন, আমার মনে আছে। মনে আছে তো? তাহলে এবার বলুন কোনখানে আমি এটা মিস করেছি। আমি দিশাহীন না আমার দিশাটা ঠিক? আমি তখনও তাই বলেছি, তারপরেও তাই বলেছি, তারপরেও তাই বলেছি, তারপরেও, আর এখনও সেটাই বলছি। রাজনীতি নো, মানুষ নীতি ইয়েস। তাহলে প্রথম অপশনটা রইল। তাহলে আমি ছটফটে। একজন
অস্থির যুবক যে এখনো মনে প্রাণে তরুণ এবং এখনো কিছু করতে চায়, এইটাই কারেক্ট। এবং তার জন্য যখনই তিনি মনে করছেন যে এটাই ঠিক, তিনি সেটাই করেন। বললাম কি এটাই ঠিক, আমি অস্থির কেন, আর মনে হচ্ছে সময় নেই। যদি স্বপ্নটা সফল হয়, আই উইল গো হ্যাভ এ ভেরি ফুলফিলড, একটুখানি যদি পারি, থ্যাংক ইউ জিন্দগি, থ্যাংক ইউ জীবন বলে চলে যাবো। আর এবার বলুন যে এই নির্বাচন থেকে আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন নেই, কিন্তু একটা প্রাপ্তি তো থাকে। প্রাপ্তি তো ওটাই হবে যেটা আমি বলছি সেগুলো করা, মানে শুধু বিজেপি ক্ষমতায় আসা, হ্যাঁ বাস। যাতে আপনি একজন কারিগর হিসেবে আমি 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 আই ওয়ান্ট টু ফিল্ড ওয়ার্কার, আমি এটা শুরু করাতে চাই, অ্যান্ড দেন আই ফলো ইট। এটা হয়েছে কি না এটা তো আমি পারবো, এটা যদি পাওয়ার আছে সেরকম এইটুকু তো আমার কথা কেউ শুনবে ডেফিনেটলি। আর যদি অন্য কিছু হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। তাহলেও কি, যদি অন্য কিছু হয়ে যায় ধরা যাক, তাহলেও কি আমরা মিঠুন চক্রবর্তীকে এরকমই ভাবে সোনার বাংলার লক্ষ্যে এরকম একদম তৃণমূল স্তরে, তৃণমূল দল বলছি না, তৃণমূল স্তরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যেতে দেখব? মানে গেরুয়া পতাকা নিয়ে? এখন বলে কি লাভ? লেটস দ্য টাইম কামস, ইউ উইল সি ইট। যখন তখন পেরেছি, নিজে পেরেছি। থ্যালাসেমিয়ার জন্য কি আমি এত বড় একটা স্টার, সুপারস্টার, গলিতে গলিতে ঢুকে গেছি? হোয়াট ইউ থিঙ্ক দেন হোয়াই ডিড ইউ আস্ক মি দিস কোশ্চেন? কি দেখতে পারবো? কি পাওয়ার ছিল? খালি সবাইকে বলা এরকম একটা রোগ আছে, বি কেয়ারফুল। গোষ্ঠী বিচার নয়, আগে রক্ত বিচার করো। দ্যাট ওয়াজ মাই স্লোগান, তাই না? আমি শেষ করব, আপনিও না, জবাবটা এখনো শেষ হয়নি। হ্যাঁ প্লিজ বলুন। তুমি please। বলো আমাকে কি ব্যাপার তাহলে, এটা কি করে আমি গেলাম? আমি তো এই কিসের তাগিদটা, কিসের? এইটাই বোঝাতে চাইছি কি আমার মধ্যে ওটা রয়ে আছে, ওটা ইনজেক্টেড ইন মাই বডি। আমি ওটাকে পারি না, ফেলতেই পারি না, কে আই হ্যাভ টু। আমি বলছি আমি জানি খিদে কি জিনিস। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে সময়টা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি আবার বলে অন্য দল নিয়ে, আমি অন্য দল নিয়ে জানতে চাইছিলাম একটু আপনার অবস্থান নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আপনার যথেষ্ট সূক্ষ্ম আপনাদের ভাই বোনের সম্পর্ক, এবং আপনি কিছু করার তাগিদেই আপনি সরাসরি সেই শিবিরটাতে আসছেন, আপনি রাজ্যসভায় সাংসদ হতে সম্মত হচ্ছেন, সেই সময় তো আপনি এগুলো নিশ্চয়ই করতে চেয়েছিলেন, সাড়া পেয়েছিলেন? মানে আমার কাছে এখনও মনে আছে যখন অফার দিয়েছিলেন, আমি মুকুলদাকে ডেকেছিলাম। মুকুলদা ওয়াজ সেকেন্ড ইন কমান্ড। আমি বললাম হ্যাঁ বলার আগে আপনি একটা কথা বলুন, আমি রাজনীতি করব না, আমি মানুষ নীতি করবো। হোয়াই নট, ইউ ক্যান। বাকিটা আর বলবো না। তখনও তো নিশ্চয়ই এগুলো আপনি করতে চেয়েছিলেন, এই সোনার বাংলা বাস আমি বললাম কি বাকিটা আই স্টপ হিয়ার। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু এনি কাইন্ড অফ কন্ট্রোভার্সি। এই এখন ইলেকশন টাইম চলছে, খামাকা। আর আপনারা তো মাস্টার এতে, সবাই মিডিয়া, মানে তেলে ফুলুরিও ডালবেন, সেম তেলেতে বেগুনও ডালবেন, সেম তেলে গভীর ঢেলে, তারপর বলবে অম্বল হয়ে গেছে, কী করবো? শেষ প্রশ্ন, গেরুয়া শিবিরে আসার ব্যাপারে যদি একজন লোকের ভূমিকা থাকে, মিঠুন চক্রবর্তী, তাকে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগদান করানো, তিনি কি? তিনি একজন আমার জীবনের খুবই রেসপেক্টেড, ভেরি হাইলি রেসপেক্টেড ম্যান ইন মাই লাইফ। They are not politicians. They don't believe in politics. But in my life, I respect them so much, respect him so much. আমার হৃদয় থেকে এত রেসপেক্ট করি। But I don't take his name because I'm not allowed to speak on this thing. Not just because any fear, এটা আমি মনে করি উচিত নয়। তবে এতটুকু আপনাকে বলে দিলাম, একজন very, very respected person whom I respect tremendously. তার সঙ্গে আপনার সম্প্রতি দেখাও হয়েছে? হয়তো দেখা হয়নি। এবার ব্যাস আপনার হয়ে গেল। লম্বা জার্নি, আপনার এখন প্রচারে আপনি গোটা রাজ্য ঘুরে বেড়াবেন। যাদের কাছে আপনি যাবেন, মিঠুন চক্রবর্তী, কেউ মিঠুন দা, কেউ মহাগুরু, কেউ দাদা, তাদের জন্য জি24 ঘন্টার মাধ্যমে এই প্রচার শুরুর আগে আপনার বার্তা, যে আপনার ডায়ালগে হলে ভীষণই ভালো। তারা আমার নেই, আমার বার্তা একই, কে আপনি সময় এসছে আর নয়, এবার নিজের হক, নিজের অধিকার ছিনিয়ে নাও। তাদের জন্য আপনার কোনো ডায়ালগ? রে আবার এই বিপদে ফেলবে এটা। আমি ব্যাস ওইটাই বলবো আর কি, নিজের হক ছিনিয়ে নাও। বৈশাখ
অনেক অনেক ধন্যবাদ মিঠুনদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জি 24 ঘন্টাকে সময় দেওয়ার জন্য।